অনেক বইয়ে এই টপিকটা নাই, ঠিক আছে। কিন্তু এই টপিক থেকে রিসেন্টলি বা আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন সময় সময় চলে আসছে হুট করে, ঠিক আছে। তো আমাদের এই টপিক মাইনাস করে পড়াশোনা করার এটা রিস্কি কখন চলে আসতে পারে, এবং এই টপিকটা অ্যান্সার করা অনেক সময় কিছুটা মুশকিল হয়ে যায়, মানে কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় যারা যদি এটা ভালো করে না বুঝে, ঠিক আছে। তো এটা অনেক সহজ টপিক, অনেক ইজি টপিক, এরা একদমই মানে এটা পড়ানোর মতো টপিক না। শুধু কিছু বিষয় যদি আমাদেরকে আমি দেখাই দিতে পারে, তাহলে এই টপিক থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন এসে যায় হুট করে, তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে। মিফতাহুল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা দেখব, অভিধান ও এর বর্ণানুক্রম। আমরা যেটা দেখি না, ডিকশনারি, দেখো ডিকশনারি ডিকশনারির এই ডিকশনারি বাংলায় হচ্ছে অভিধান। আমরা কি ডিকশনারিতে কি দেখি, এ বি সি ডি এইভাবে কি গ্র্যাজুয়ালি সাজানো থাকে না, প্রতিটা ওয়ার্ড এ প্রথমে থাকে, বি দ্বিতীয়তে, সি, এভাবে সাজাতে সাজাতে কি একদম জেড পর্যন্ত থাকে, তাই না। সবারটা দেখবো, ডিউ আসে, তাবাসসুম, তাইয়েবা, সুলতানা প্রেজেন্ট, সবাই ক্লাসে খেয়াল করো। যেটা আমি বলছিলাম যে আমাদের ডিকশনারিতে আমরা কি দেখি, এ থেকে জেড পর্যন্ত গ্র্যাজুয়ালি সাজানো থাকে। এবং একই বিষয় বাংলা অভিধানের ক্ষেত্রে, অভিধানেও একদম স্বরে অস্বরা থেকে কি স্বরে অস্বরা থেকে গ্র্যাজুয়ালি সাজানো থাকে। এখন কিভাবে সাজানো থাকে এটাই আমরা এখন আমাদের আজকের ক্লাসে দেখব, এবং এর যে ব্যতিক্রম এইগুলো আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি, সবাই খেয়াল করো, আমরা আজকে ক্লাস শুরু করছি। দেখো, এখন দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে মেইনলি দেখো, অভিধানে শব্দের পর শব্দ সাজানো থাকে। সেটা আমরা কিন্তু প্রথমেই বললাম, অভিধানে কি শব্দের পর শব্দ কিভাবে সাজানো থাকে, এটা সিকোয়েন্স অনুযায়ী। প্রথমে এ থাকবে, প্রথমে বি থাকবে, প্রথমে স্বরেও থাকবে, তারপর কি স্বরে আ থাকবে, এইভাবে কি অভিধানে সাজানো থাকে। তাহলে কি অভিধানে শব্দের পর শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিকভাবে। বর্ণানুক্রমিকভাবে মানে ওই স্বরে স্বরে রস্য দীর্ঘ এভাবে সাজানো থাকবে, ঠিক আছে। এবং প্রথমে কি থাকবে, সর্বপ্রথম প্রথমে থাকবে স্বরেও, ঠিক আছে। প্রথমে স্বরেও দিয়ে যেসব শব্দের বানান শুরু, সেগুলো কি শুরু হবে। প্রথমে বাংলা অভিধানে প্রথমে স্বরেও দিয়ে যেসব শব্দের বানান সেগুলো শুরু হবে, ঠিক আছে। তারপরে কি তারপরে গ্র্যাজুয়ালি কি স্বরে আ দিয়ে, তারপর রস্যই, এভাবে কি রস্যই দীর্ঘই এভাবে কি চলতে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে, অভিধানে তবে অভিধানে সাধারণভাবে বর্ণের যে ক্রম অনুসরণ করা হয়, তবে অভিধানে সাধারণত বর্ণের যে ক্রম অনুসরণ করা হয় তা থেকে অভিধানে সামান্য ব্যতিক্রম দেখা দিয়েছে। এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা আমাদের মাথায় রাখলে আমরা এদের থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবো, ঠিক আছে। এই ব্যতিক্রমটা আমরা দেখব। তাছাড়া তো আমরা সবাই জানি স্বরে স্বরে রস্য দীর্ঘ, এগুলো সবাই আমাদের মুখস্থ, ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ এগুলো সবাই মুখস্থ, এটা আমাদের বিষয় না। এই ব্যতিক্রমটা আমাদের মাথায় রাখলে এবং কিভাবে এটার উত্তর করতে হয় এইটুকু দেখতে পারলে আমরা এই টপিক থেকে যে কোনো প্রশ্ন যে কোনোভাবে আসুক আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে। ফারিয়া মিম 39 পেয়েছো, ঠিক আছে। দেখো তাহলে আমরা তোমরা তো বেসিক বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে না। তাহলে এইটার বেসিক বিষয়টা কি, আচ্ছা দেখো, এখন আমরা দেখব। এখানে একটা দুইটি বিষয় আছে। একটি হচ্ছে আমরা সাধারণভাবে যে বর্ণানুক্রম দেখি, স্বরে ও স্বরে রস্য দীর্ঘ রুস্য দীর্ঘ এভাবে যে দেখি, ক খ গ ঘ দেখি, কিন্তু অভিধানে যেটা ব্যতিক্রম আছে সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সবাই খেয়াল করুন, দেখো আমরা সাধারণভাবে যেখানে দেখি স্বরে ও স্বরে রস্য দীর্ঘ রুস্য দীর্ঘ রি এ ওই ও ক খ গ ঘ এভাবে কি এভাবে চলতে চলতে কি একদম চন্দ্রবিন্দু পর্যন্ত কি আমরা, যেটা আমরা একদম ছোটবেলায় আব্বু আম্মু থেকে শিখছি এইটা। কিন্তু অভিধানে কিন্তু এই সেম ভাবে কিন্তু ব্যবহৃত হয় না, এখানে কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা মাথায় রাখতে পারলেই আমরা এটার উত্তর করতে পারবো। সবাই তাহলে খেয়াল করো, তোমরা কি মনোযোগ দিচ্ছ, ক্লাসে মনোযোগ দিচ্ছ, সবাই জানাও দেখি। তাবাসসুম তোষি, তাহলে আমরা এখন কি দেখবো, এই ব্যতিক্রমগুলা এখানে দেখব। ব্যতিক্রমগুলা মাথায় রাখতে পারলে আমাদের এখানে খেল খতম, ঠিক আছে। তো দেখো এখানে স্বরে ও স্বরে রস্যই দীর্ঘ রুস্য দীর্ঘ রি এ ও ওই এই পর্যন্ত কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ ও পর্যন্ত অভিধানে কোনো ব্যতিক্রম নাই। ব্যতিক্রম শুরু হবে ও এর পর থেকে, ঠিক আছে। দেখো আমরা এখানে
আমরা এখানে ছয়টি বিষয় ব্যতিক্রম দেখবো মেইনলি, 6টি না, মেইনলি 1 2 3 4 5 6 7, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই আটটি জায়গায় আমরা ব্যতিক্রম দেখবো। 8টি জায়গা কি লিখছি, এই 8টি জায়গায়, ঠিক আছে, 8টি জায়গায় আমরা ব্যতিক্রম দেখবো। এই 8টি জায়গা মনে রাখতে পারলে আমরা অভিধানের থেকে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। জি ভাই, ঠিক আছে। তো খেয়াল করো, সবাই খেয়াল করো, আমরা এই টপিক খুবই সহজে, খুবই অল্প সময়ের মধ্যেই মাথায় রাখতে পারবো। সেটা হচ্ছে কি, সরে ও পর্যন্ত কোনো ব্যতিক্রম থাকবে না। ও এর পরে 3টা বিষয় আসবে। ও এর পরে 3টা বিষয় আসবে। 3টা বিষয় কি আসবে? কি অনুস্বার আসবে, বিসর্গ আসবে, তারপর চন্দ্রবিন্দু আসবে। অর্থাৎ ক খ এর শেষে যে 3টা অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এটা কখন আসবে? এটা আসবে অভিধানে ও এর পরে। অভিধানে কোথায় আসবে? ও এর পরে অভিধানে আসবে এই যে ক খ এর লাস্টের 3টা অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এটা আসবে ও এর পরে। এইটুক মাথায় রাখো, 8টার মধ্যে 3টা মাথায় রাখো। এই 3টা মাথায় রাখা এটাই মেইন। 3টা এবং ক এর পরে যুক্ত খ, এই 2টা বিষয় মাথায়, মানে 2টা মেইন মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ও এর পরে কোনটা আসবে? অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তাহলে অভিধানে ও তারপরে আসবে অনুস্বার, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই, তাই না? দেখো তাহলে কি দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করো, আমরা কালারটা চেঞ্জ করে নিই। তাহলে দেখছো ও এর পরে, এখানে খেয়াল করো, ও এর পরে এই 1টা, এই যে 2টা এবং এই যে 3টা, এই 3টা বিষয় আসছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি ক আসছে, এবং ক এর পরে যুক্ত খ আসছে। তোমাদের পরীক্ষায় আসবে যুক্ত খ এর অবস্থান কোথায়। তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে অনুস্বার, দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে, সবাই খেয়াল করো। অনুস্বারের অবস্থান নিয়ে প্রশ্ন আসতে পারে। যুক্ত খ এর অবস্থান কোথায়, কার আগে কার পরে, এই নিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখছি ও এর পরে থাকবে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এবং খুবই গুরুত্বপূর্ণ ক এর পরে থাকবে যুক্তক্ষ। ক এর পরে কি থাকবে? যুক্তক্ষ, এবং খ এর আগে, ক এর পরে এবং খ এর আগে থাকবে যুক্তক্ষ, ঠিক আছে। তাহলে আমাদের 4টা কিন্তু হয়ে গেল, আর আমরা কি বাকি 4টা দেখবো। তাহলে 8টা ব্যতিক্রমের মধ্যে আমরা 4টা দেখছি, আর কি 4টা দেখবো। এখন দেখো তারপরে কি গ্র্যাজুয়ালি থাকবে খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, এ, ট, ঠ, ড। এই যে এখানে দেখো ড এর পরে একটা থাকবে, ড এর পরে কি ঢ থাকবে, আর ঢ এর পরে ঢ কি বলছি আমি এখানে, ট, ঠ, ঢ এবং ঢ এর পরে থাকবে কি ঢ। দেখো এটার পরে ড এর পরে থাকবে এইটা, এবং ঢ এর পরে এটা থাকবে। এই 2টা বিষয়, অর্থাৎ ড এর পরে ঢ থাকবে আর ঢ এর পরে ঢ থাকবে। এটার উচ্চারণ কি, এটা তো আমি মাথায় আসতেছে না। ট, ঠ, ঢ। তাহলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে ড এর পরে কি আসবে? ঢ বিন্দু আর ড এবং ঢ। দেখছো আমি ভুলে গেছিলাম, দেখছো আমরা অনেক সময় কি ব্যঞ্জন বর্ণকে অনেক সময় ভুলে যাই, ঠিক আছে। তো এটা আমার উচ্চারণই মাথায় আসছিল না, হোয়াট এ কোইন্সিডেন্ট। তাই দেখো সবাই দেখো, তাহলে কি ড বিন্দু র এর পর কি থাকবে? ঢ বিন্দু র, এবং ড এর পরে কি থাকবে? ঢ। এই 2টা বিষয় মাথায় রাখতে হবে। ড এর পরে ড বিন্দু র পরে ঢ বিন্দু র, ড এর পরে ঢ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর মাথায় রাখতে হবে ত এর পরে কি থাকবে? খণ্ডেক ত। ত এর পরে খণ্ডেক ত, ত এর পরে এবং থ এর আগে কি থাকবে? খণ্ডেক ট থাকবে। তাহলে কয়টা বিষয় থাকলো? 7টা বিষয় গেল, 7টা বিষয়। আর একটা বিষয় জ এর পরে উন্তস্ত থাকবে। তাহলে কয়টা বিষয় দেখলাম আমরা? দেখো বিষয়গুলো দেখি। একটা হচ্ছে ও এর পরে কি থাকবে? অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, ঠিক আছে। তারপরে কি দেখলাম? ক এর পরে কি থাকবে? ক এর পরে যুক্তক্ষ থাকবে। এই যে একটা বিষয় দেখলাম, এই যে 2টা বিষয় দেখলাম, সবাই দেখতে পাচ্ছ। 3টা বিষয় কি দেখলাম? 3টা দেখলাম হচ্ছে তোমাদের দেখো ড এর পরে কি থাকবে? ড এর পরে ঢ, ঢ বিন্দুর পরে ঢ বিন্দু র। আর 4 নম্বরে এটা দেখবো হচ্ছে
ঢ এর পরে ড ঢ, ঠিক আছে। তাহলে কয়টা দেখলাম, একটা দুইটা তিনটা চারটা, চারটা। আর একটা দেখবে হচ্ছে ত এর পরে কি থাকবে, খণ্ডের ত, এবং অন্তর্জ এর পরে অন্তস্থ থাকবে। এই যে এই কয়টা বিষয়, এই কয়টা বিষয় তোমরা ক্লিয়ার কিনা জানো? হ্যাঁ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, ড ঢ। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এই এই 8টা বিষয় ক্লিয়ার কিনা জানো? তোমরা এই 8টা বিষয় ক্লিয়ার কিনা সবাই জানো? জি নাজিম, ক্লিয়ার ক্লিয়ার ভাই। তাহলে আমরা এই 8টা বিষয় মনে রাখতে পারলে আবিধানিক ক্রম থেকে বা এর বর্ণানুক্রম থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবো। সেটা কি, সেটা হচ্ছে ও এর পরে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, তারপরে ক এর পরে কি যুক্তক্ষ, তারপরে কি, তারপরে হচ্ছে ডয় বিন্দুর পরে ঢয় বিন্দু র, ড এর পরে ঢ, ঠিক আছে। তারপরে হচ্ছে ত এর পরে খণ্ডেক্ত, আর উন্তর্জ এর পরে উন্তস্থ। এই দেখো আমি কিন্তু মুখস্থ বলে ফেলালাম। তাহলে কি 8টি জায়গায় মাথায় রাখতে পারলে আমরা এটা থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবো। অল ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন প্র্যাকটিসের বিষয়গুলো দেখবো। দেখো তার আগে সবাই খাতাতে লিখো, সবাই খাতাতে লিখো। সবসময় স্বরবর্ণ কি থাকে, আমরা কিন্তু দেখছি কি স্বরবর্ণ স্বরেও থাকে। এবং স্বরেও কখন বসে, স্বরেও ব্যঞ্জন বর্ণ এর পরে থাকে, এর পরে ব্যঞ্জন বর্ণের পরে। দেখো 3 নাম্বারটা কি, স্বরেও বা যে কার চিহ্ন, যে স্বরবর্ণের যে কার চিহ্ন, সেটা কখন থাকবে, কোথায় থাকবে, সেটা থাকবে হচ্ছে ব্যঞ্জন বর্ণ এর পরে, ঠিক আছে। কার চিহ্ন থাকবে কোথায়, কার চিহ্ন, যেমন এই যে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, এগুলো থাকবে ব্যঞ্জন বর্ণ এর পরে, ব্যঞ্জন বর্ণ এর পরে। এই 3টা বিষয় তোমরা মাথায় রাখবা। এই 3টা বিষয় মাথায় রাখলে আমাদের এখানে প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম, ব্যঞ্জন বর্ণ সবসময় কি স্বরবর্ণ কি থাকে, স্বরেও থাকবে। এটা এবং এটার অবস্থান কি হবে, অবস্থান হবে, এটার অবস্থান হবে ব্যঞ্জন বর্ণ এর পরে। অর্থাৎ যেমন কলম, দেখো কলম, উদাহরণ দেখো কলম, এখানে ক এর মধ্যে কি আছে, ক এর মধ্যে একটা স্বরেও আছে, এবং এটার অবস্থান কি হবে, এটার অবস্থান হবে ক প্লাস স্বরেও, এই যে ক এর পরে স্বরের অবস্থান। আবার দেখো একইভাবে হচ্ছে, দেখো একইভাবে দেখো কিন্তু, কিন্তু এই যে এটা হচ্ছে কি হ্রস্বইকার, সবাই খেয়াল করো এটা কি, এটা হচ্ছে হ্রস্বইকার, সবাই খেয়াল করো হ্রস্বইকার, এবং এটার অবস্থান কোথায় হবে, এটার অবস্থান হবে ক প্লাস হ্রস্বই, দেখছো ক এর পরে হ্রস্বইকার হবে, এই যে কার চিহ্ন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো, এখন আমরা দেখবো এখানে বলছে অভিধানে অনুসৃত বর্ণানুক্রম সাজানো হয়েছে যে গুচ্ছটি। তাহলে কোন গুচ্ছতে অভিধানের যে নিয়ম, যে যে স্ট্রাকচার ফলো করে হয়েছে দেখো। তাহলে এখানে কি বলছে, খদ্দর, খদ্দর, সবাই খেয়াল করো। এটা যদি তোমরা বুঝতে পারো, একটা বুঝলে আমরা অন্যান্যগুলো উত্তর করতে পারবো। শুধু একটা বুঝো কি হবে, খদ্দর এবং দেখো ক্ষতি। তাহলে আমরা অভিধানে দেখছি, আমরা অভিধানে দেখছি ক এর পরে, আমরা অভিধানে দেখছি ক এর পরে কি যুক্ত খ থাকে। তাহলে অভিধানের নিয়ম অনুযায়ী ক্ষতি কি আসবে, আগে আসবে, ঠিক আছে। আর খদ্দর এটা কি পরে যাবে। তাহলে কি হবে, অভিধানে ক্ষতি আগে থাকবে, এবং অভিধানে কি ক্ষতি আগে থাকবে, এবং খদ্দর কি, খদ্দর পরে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হবে না, ঠিক আছে, ক্ষতি আগে হবে। হ্যাঁ দেখো এইভাবে আমরা এই 4টাই বিশ্লেষণ করব। দেখো একইভাবে এখানে দেখছো বাঁশ, বিবর্ণ, বর্ণনতা, দেখো বাঁশ, দেখো বাঁশ, তারপরে কি বলছে বিবর্ণ, বিবর্ণ, তারপরে হচ্ছে বনলতা,
বাঁশ বিবর্ণ বনলতা। তাহলে এখন ভাই প্রশ্ন, যদি প্রথম তিনটে একই থাকে, যদি প্রথম তিনটা বর্ণ একই থাকে, তখন আমরা কি করব, কিভাবে আমরা ভাইয়া এটা আইডেন্টিফাই করব যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে? যদি প্রথম বর্ণ একই থাকে তখন আমরা দ্বিতীয়তে যাব, যদি দ্বিতীয় একই হয়ে যায়, দুইটাই সেম থাকে তিনটাতে, ঠিক আছে, তখন আমরা তৃতীয়তে যাব, ঠিক আছে। যেমন দেখো এখানে প্রতিটাতে কি ব আছে, এটাও ব আছে, এখানেও ব আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? যেহেতু প্রথম তিনটাতেই ব বিদ্যমান, তাহলে আমরা এখন পরের পরের এসে যাব, পরের বর্ণতে যাব, ঠিক আছে। দেখো দেখো এখানে কি আমরা দেখছি ব, ব এর সাথে কি আছে, এখানে ব প্লাস সরেয়া আছে, তারপরে এখানে কি রস্বই আছে, ব প্লাস রস্বই আছে, আর এখানে কি ব প্লাস সরেও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি অভিধানে, অভিধানে রস্বই কি সরেও এর পরে আসে, অভিধানে রস্বই সরেও এর পরে আসে, কিন্তু এখানে অভিধানে রস্বই সরেওর আগে চলে আসছে। তাহলে এটা কি, এটা এখানকার বর্ণনাক্রম ভুল, এখানকার বর্ণনাক্রম ভুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও কি, এটাও হচ্ছে না। একইভাবে দেখো মহিম, মহিম দেখো সবাই খেয়াল করো, মহিম, মহিম, মনা, মাতৃ। দেখো এখানে দেখো, এখানে ময়ের মধ্যে কি আছে, সরেও, এখানেও কি ময়ের মধ্যে সরেও, কিন্তু এখানে ময়ের সাথে কি সরে আ আছে, কি আছে, সরে আ। আর আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি সরেও প্রথমে আসে, তারপর কি সরে আ আছে, কিন্তু এখানে এটাও বিদ্যমান, এটাও বিদ্যমান, অর্থাৎ প্রথম দুইটাতেই কি, প্রথম দুইটাতেও আমরা দেখছি সেম বিষয় দেখতেছি, যেমন হচ্ছে মহিম, এটা এবং এটা সেম। তাহলে আমাদের কোথায় যেতে হবে, দ্বিতীয় বর্ণতে যেতে হবে, কোথায় যেতে হবে, দ্বিতীয় বর্ণতে। তাহলে দেখো, তাহলে আমরা দেখছি মহিম চলে গেল, মহিম দেখো, মহিম, মনা, আর এই যে মাতৃ। তাহলে আমরা দেখলাম যে এখানে ম এবং সরেও, ম প্লাস সরেও আছে, এখানেও ম প্লাস সরেও আছে, কিন্তু এখানে ম প্লাস সরে আ আছে। অর্থাৎ এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখন আমরা কি এই দুইটাতে কোনটা, এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে, এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে, এইটা এখন আমরা দেখব, ঠিক আছে। দেখো আমরাও জানি, আমরাও জানি, আমরা জানি ত থ দ ধ দন্তন্য, দন্তন্য কি, দন্তন্য অভিধানে, দন্তন্য অভিধানে আগে আসে, আর হ কি অভিধানে পরে আসে, তাই না। তাহলে এই দেখো এখানে কি, দেখো ম প্লাস সরেও প্লাস হ, হ প্লাস রস্বইকা, আর মনাতে দেখো ম প্লাস সরেও প্লাস দন্তন্য প্লাস আকার। তাহলে তোমরা এখানে খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বিষয় সেম, এই দুইটা বিষয় সেম। আমরা বলছি, আমি কি বলেছি, যদি দুইটা বিষয় সেম থাকে, দুইটা বর্ণ যদি সেম থাকে, তাহলে আমরা কি তৃতীয় বর্ণতে যাব, যদি তিনটাও সেম থাকে তাহলে আমরা কি চতুর্থ বর্ণতে যাব, ঠিক আছে। যদি চতুর্থও সেম থাকে তাহলে আমরা পঞ্চম বর্ণতে যাব, কিন্তু তোমাদের এত কঠিন বা এত দূরে আসবে না, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এই দুটোতেই সেম, দুটোতেই সেম, এটা এবং এটা সেম। তাহলে আমরা এখন কিভাবে বুঝবো যে হচ্ছে এই দুইটার কোনটা আগে আসবে, এই দুইটার কোনটা আগে আসবে? তাহলে আমরা তৃতীয়তে যাব, তৃতীয়তে কি দেখো, এখানে তৃতীয়তে কি আছে, হ, তৃতীয় বর্ণ হ, আর এখানে কি তৃতীয় বর্ণ দন্তন্য। আর আমরা অভিধানে কি দেখি, দন্তন্য আগে আসে, হ পরে থাকে, তাহলে কি মনা, এই যে মনা, মনা, মনা আগে আসবে এবং তারপরে কি আসবে, মাহিম। তাহলে কি এটা, এটাও কি, এটা, এটাও অভিধান অনুযায়ী, অভিধানিক ক্রম অনুযায়ী সঠিক না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব, আমরা এখন কি দেখব, তৈল। দেখো এইটা দেখো, এখন তেল, তেল, তৈল এবং তোষা। আমরা আমরা এটা এখন ভেঙে দেখব, ভেঙে দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো এখন আমরা এটা ভেঙে দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন হচ্ছে
তৈল, দেখো তৈলের প্লাস এর পরে কি আছে একার, আর তারপরে দেখো তো প্লাস ওইকার, তারপর তোর সাথে দেখো ত প্লাস ওকার। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে অভিধানে কি আসে এ, তারপর ওই ও, তাহলে এখানে কি আছে একার আছে, একার, তারপরে কি আছে ওইকার, তারপরে কি ওকার। তাহলে আমরা এখানে কি দেখছি এ ওই এবং এ, তারপর কি ওই, তারপরে এখানে ও, কিন্তু ও নাই, কিন্তু তারপরে কি আছে ওকার আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিধান অনুযায়ী এখানে বিন্যস্ত করা আছে, অর্থাৎ এখানে কোনো ভুল নাই, অভিধান অনুযায়ী এখানে বিন্যস্ত করা আছে, অর্থাৎ এখানে প্রথমে একার আছে, তারপরে ওইকার, তারপরে ওকার। আর দেখো আমরা অভিধানে কি দেখছি, এই দেখো সবাই দেখো খেয়াল করো, দেখো আমরা অভিধানে দেখছি দেখো প্রথমে কি একার, এই যে একার, এই যে কার একার, তারপরে ওইকার, তারপরেও, তাহলে আমরা কি দেখছি একার, তারপরে ওইকার, তারপরে ওকার। তাহলে এখানে কি অভিধান অনুযায়ী সাজানো আছে, তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে দেখো, তাহলে এটার উত্তর কি হবে, উত্তর হবে গ, উত্তর হবে গ, তেল তৈল তোষা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এবং যারা ক্লিয়ার হননি তারা জানো। অনেকেই উত্তর আগে করছো, আসলে উত্তর করাটা বিষয় না, আমাদেরকে এটা বুঝে করতে হবে। অনেকেই উত্তর করতে পারো, কিন্তু অনেকে এটা জানো না কিভাবে এটা আমরা বের করবো যে কোনটা অভিধানে আগে আসবে এবং কোনটা পরে আসবে। যে ক্লিয়ার না সে জানাও, এবং কোথায় ক্লিয়ার না শুধু বলবা ভাইয়া ক্লিয়ার না, তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারবো না যে তোমার সমস্যাটা কোথায়। বলবা ভাইয়া এইখানকার এই বিষয়টা বুঝি নাই, বা ভাইয়া আমি এইখানে এটা একটু বুঝতে পারছি না, বলেন। সবাই ক্লিয়ার বলছো? শেখ নেহা বুঝতে পারছো না? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে নেহা তুমি বিষয়টা তোমার জন্য আবার দেখাচ্ছি, দাও দেখো। এটা হচ্ছে কি দেখো, তোষা, দেখো তেলকে আমরা যদি ভাঙি, তাহলে কি দেখি ত প্লাস একার, তৈলকে যদি ভাঙি ত প্লাস ওইকার, তোষাকে যদি ভাঙি ত প্লাস ওকার। আর আমরা কি জানি এ ওই ও ও, এইভাবে কি আমাদের অভিধানে এইভাবে এ ওই ও এইভাবে থাকে। তাহলে আমরা কি বলছি, অভিধানে একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে। প্রথমে থাকবে এ, তারপরে থাকবে ওই, তারপরে থাকবে ও, তারপরে ও, এইভাবে থাকবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা বলেছি যদি প্রথমটা মিলে যায়, প্রথম বর্ণ যদি তিনটা একই থাকে, তাহলে আমরা দ্বিতীয় বর্ণতে যাব। দ্বিতীয় বর্ণ যদি তিনটা একই থাকে, তাহলে আমরা তৃতীয় বর্ণতে যাব। তাহলে আমরা দেখছি এখানে এইটা, এইটা এবং এইটা, তিনটা জায়গায় কি ত বিদ্যমান, তাহলে আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে কোনটা আগে আসবে কোনটা পরে থাকবে। তারপরে কি এখন আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় বর্ণতে দেখছি, দ্বিতীয় বর্ণতে প্রথমেই একার আছে, তারপরে ওইকার, তারপরে ঔকার। আর এইভাবেই কি আমাদের অভিধানে সাজানো আছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চন্দ্রবিন্দু তো বয়ের সাথে কি আগে সরিয়া আছে। দেখো চন্দ্রবিন্দুর অবস্থান দেখো, আমরা কি বলেছি চন্দ্রবিন্দু কোথায় অবস্থান করবে, চন্দ্রবিন্দু অবস্থান করবে ও এর পরে, ও এর পরে কি অনস্বর, তারপরে কি বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু, এই যে চন্দ্রবিন্দু, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আর একটা চলে আসছে, এটার উত্তর করো সবাই। জাতির ক্লিয়ার ভাইয়া চৈতি, এটা উত্তর করো। বিষয়টা এখানে
তোমাদের কাছে অনেকেরই এটা কঠিন লাগতে পারে, আসলে কিন্তু কঠিন এই বিষয় না। তোমরা অনেকে এটা প্রথম দেখছো, এই প্রশ্নটা প্রথম দেখছো, তো অনেকের আছে এটা বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করতেছি এখন তোমাদের এটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এখানে বলছি অভিধানিকভাবে সাজানো সাজানো শব্দদ্বয়, শব্দত্রয় অর্থাৎ তিনটা কোনটা? দেখো এই দেখো 25 এখানে কি দেখছি, এখানে প প্লাস চন্দ্রবিন্দু, প প্লাস চন্দ্রবিন্দু এবং প প্লাস চন্দ্রবিন্দু, অর্থাৎ এখানে কি এইটা এইটা এবং এইটা, এখানে তিনটা বিষয় সেম। তিনটা বিষয় যদি সেম থাকে তারপরে আমরা তখন কি করব? তারপরে যদি দুইটা বিষয় সেম তাহলে কি আমরা তৃতীয় বর্ণতে যাব। দেখো দেখো সবাই দেখো, খেয়াল করো, 5, এই দেখো 5, 5-এর পরে কি 25, তারপরে 85। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পয়ের সাথে কি চন্দ্রবিন্দু আছে, তারপরে সরেয়া আকার আছে। এটাতে দেখো পয়ের পরে চন্দ্রবিন্দু, তারপরে রস্বইকার। আর 85-তে দেখো পয়ের পরে চন্দ্রবিন্দু, তারপরে তারপরে যে এখানে যে এই যে চন্দ্রবিন্দু কোথায় গেল, দেখো চন্দ্র, এই যে 85, দেখো এই যে 85 চন্দ্রবিন্দু, তারপরে কি চ, তার আগে কি, তার আগে সরেও, তারপরে কি চ, তারপরে সরে আ। তোমাদেরকে দেখা যাচ্ছে কি এই পর্যন্ত? সবাইকে দেখতে পাচ্ছ? 85, 25, 5, সবাই উত্তর করছো 85, 25, 5। তাহলে আমরা কি বলছি, এই যে এই পর্যন্ত এটা কি একই, দেখা যাচ্ছে না ভালো করে হয়তো। দেখো এই যে পয়ে চন্দ্রবিন্দু, পয়ে চন্দ্রবিন্দু, পয়ে চন্দ্রবিন্দু, এই তিনটা কি একই। তাহলে এখন কি দেখবো আমরা, পরের বর্ণ দেখবো, পরের বর্ণ। পরের বর্ণ এখানে কি আছে, এখানে আছে আকার, এখানে আছে রস্বইকার, এখানে আছে আবার কি স্বরেয়। তাহলে কি এটা এখানে কি ভুল, এখানকার সিকোয়েন্স কি ভুল। তাহলে আমরা দেখো এখন দেখবো অমেয়। সবাই দেখো অমেয় দেখবো, অমেয়, অমেয়, অমেয়। দেখো অমৃত, অমৃত, অম্বল, অমৃত, অম্বল। তাহলে দেখো এখানে কি স্বরেয়, এখানেও স্বরেয় আছে, এখানেও স্বরেয় আছে। তাহলে তারপরে কি এখানে আছে ম, এখানেও কি আছে ম, এখানেও কি আছে ম, বুঝতে পারছো ম। তারপরে এখানে কি আছে, তারপরে আছে এখানে একার, আর এখানে আছে রিকার, আর এখানে কি আছে ব ফলা, ব ফলা। তাহলে দেখো, তাহলে এখানে একার, একার আমরা জানি অভিধানে একার আছে, একারের পরে অর্থাৎ এ, এ ওই ও ও, আমরা যেটা অভিধানে দেখছি সব দেখো, এই দেখো সবাই খেয়াল করো, এই যে রি, অভিধানে কি আমরা জানি, দেখো অভিধানে কি রি, এই যে রি, রি হচ্ছে এর আগে বিদ্যমান, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই খেয়াল করো, আমাদের যে যে প্রশ্নটা ছিল এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে অমৃত, অমৃতর আগে কি একার আছে, অমৃতর আগে একার আছে, কিন্তু অভিধানে কি, অভিধানে রি, রি আগে বিদ্যমান, আগে বিদ্যমান। তাহলে এটা কি, এটা হবে না, এটা তাহলে কি হবে না, নরম নারকেল নালা, নরকম, হ্যাঁ দেখো তাহলে এইটা এইটা এটা এবং এটা হচ্ছে না, তাহলে আমরা দেখবো নরম নারকেল এবং নালা। দেখো নরম, দেখো নরম, নরম নারিকেল, খেয়াল করো সবাই, নারিকেল, নরম নারিকেল এবং নালা। তাহলে এখানে আমরা কি নরমে এখানে দন্ত ন দেখছি, এখানেও দন্ত ন দেখছি, এখানেও দন্ত ন দেখছি, তাহলে এখানে কি স্বরেও আছে, তারপরে এখানে কি স্বরেয়া বিদ্যমান, তারপরে এখানেও কি স্বরেয়া বিদ্যমান, তারপরে কি আছে, তারপরে আছে র, আর এখানে তারপরেও র বিদ্যমান, দেখো তারপরে এখানে ল বিদ্যমান,
তারপরে দেখো র এর পরে এখানে কি স্বরেও আছে, র এর সাথে কি স্বরেও আছে, জায়গা পাচ্ছি না কেন, স্বরেও দেখো। আর এখানে নারিকেলে দন্তন্য প্লাস স্বরে প্লাস র প্লাস রস্বইকার। তাহলে আমরা দেখছি এইটা তো পরে হবে, কারণ স্বরেয়া র তথ দধ দন্তন্য র ল, তাহলে র আগে আসে এবং ল পরে আসে, তাই না? র আগে আসে, ল পরে আসে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি র আগে থাকবে, এবং এই দুটোতে কি র আগে আসে, এই দুটোতে র আগে আসে, ল পরে থাকবে, ল পরে থাকবে, ঠিক আছে? তাহলে এইটার অবস্থান ঠিক আছে, এইটার অবস্থান ঠিক আছে, এইটার অবস্থান আমরা ঠিক নির্ণয় করতে পারলাম। কথা হচ্ছে এই দুইটার অবস্থান ঠিক কিনা, এই দুইটার অবস্থান ঠিক কিনা, ঠিক আছে? এবার খেয়াল করো এখন। তাহলে আমরা এখন দেখবো এই দুটোর অবস্থান ঠিক কিনা। তাহলে আমরা এখানে দেখলাম নরম, দেখো নরম নারিকেল, তাহলে নরম, নরম আগে আসবে না নারিকেল আগে আগে আসবে, এটা আমরা এখন দেখবো এটার আবিধানিক ক্রম কি ঠিক আছে কিনা। দেখো তাহলে আমরা কি দেখছি এখানে নরম দন্ত ন প্লাস স্বরেও প্লাস র প্লাস স্বরেও প্লাস ম, তারপর এখানে দেখছি দন্ত ন প্লাস স্বরে আ, তারপরে র প্লাস রস্বইকার। তারও দেখো র এর পরে এই যে র এর পরে এখানে কি স্বরেও আছে, আর এখানে কি র এর পরে রস্বইকার আছে, রস্বইকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার আবিধানিক ক্রম ঠিক আছে, র এর পরে স্বরেও, আর আমরা জানি অভিধানের স্বরেও আগে আসে এবং রস্বইকার পরে আসে, তাহলে এটার কি অভিধানিক ক্রম ঠিক, এটার অভিধানিক ক্রম ঠিক, ঠিক আছে? অভিধানিক ক্রম ঠিক। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? দুইটা প্রশ্ন আমরা সলভ করলাম হাতে কলমে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জানো? তাহলে আমাদের আর বেশি সলভ করতে হবে না, দুইটা সলভ করছি, এই সলভ করলে তুমি কিভাবে আমরা সলভ করতেছি এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো, যে প্রথম মিলে গেলে দ্বিতীয় বর্ণতে যাব, দ্বিতীয় বর্ণ মিলে গেলে তৃতীয় বর্ণতে যাব, যদি তৃতীয় বর্ণও বাই চান্স মিলে যায় তখন আমরা চতুর্থ বর্ণতে যাব। জি ঠিক আছে, ক্লিয়ার সবাই? দেখো আচ্ছা, তাহলে এখন এটার উত্তর করো, আমি কাউকে বলে দেবো না, এটার উত্তর করো, এটা সবাই উত্তর করো। আর আমি একটু পানি খেয়ে নি, সবাই এটার উত্তর করো। কি অবস্থা তোমাদের? উত্তর করে এটা, সবাই উত্তর করে এটা, এটার কোনটি নিচের বর্ণানুক্রমটি সঠিক, উত্তর করো সবাই। কি অবস্থা সবাই? কারোর উত্তর পাচ্ছি না। তোমরা কি হিসাব করতে বসছো কোনটার উত্তর হবে কোনটা? সি, সবাই চৈতি সাহা বলছো সি, চৈতি সাহা বলছো সি, আকাশ মাহমুদ বলছো সি, জাকিয়া সাথী বলছো সি, মুস্কান আয়েশা বলছো এ, আলফা বলছো সি, তারপরে হচ্ছে আকাশ মাহমুদ সি। দেখো তাহলে সি কিসের জন্য হবে, তাহলে আমরা এখন এটা দেখব। দেখো গাং, এই যে গাং, গাং আছে, তারপর কি আছে গা, তারপরে আছে হচ্ছে গাঙ্গ, তারপরে পাওয়া, পাওয়া। দেখো তাহলে এখানে গ প্লাস কি সরেয়া প্লাস এই যে অংশ, তাহলে এখানে কি গ প্লাস সরে আ। দেখো
তারপরে হচ্ছে গ প্লাস সরেয়া প্লাস উঙ্গ গাং গাং, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে পাওয়া, পাওয়া দেখো পাওয়া প প্লাস সরেয়া, তারপরে কি পাওয়া। তাহলে দেখো আমরা আমরা আগে প্রথমটা নির্ণয় করো, আমরা আগে কি প্রথম বর্ণ দেখব। প্রথম বর্ণ দেখো, প্রথম বর্ণ কি গ, প্রথম বর্ণ হচ্ছে গ, গ এবং গ। প কথা হচ্ছে আমরা তো সবাই জানি, আমরা সবাই জানি অভিধানে প গ এর পরে আসে, তাহলে পয়ের অবস্থান কি সঠিক, পয়ের অবস্থান সঠিক, এইটুক বুঝছো কিনা, পয়ের অবস্থান সঠিক। তা আমাদের সমস্যা হচ্ছে এই 3 গ এর মধ্যে কোনটার অবস্থান সঠিক এইটুক নির্ণয় করতে হবে আমাদের। এই 3টা গ এর মধ্যে কোনটার অবস্থান সঠিক এটা আমাদের নির্ণয় করলে এটার উত্তর হয়ে যাবে। দেখো তাহলে আমরা কি দেখছি গ এর এখানে কি প্রথমতে সরেয়া আছে, সরেয়া, তারপরে সরেয়া, তারপরেও কি সরেয়া বিদ্যমান। এখন দেখা যাচ্ছে আমাদের দুইটা বর্ণই মিলে গেছে, গ এর পরে কি সরেয়া, দুইটাতেই আছে। তাহলে এখন আমরা কি তৃতীয় বর্ণ দেখব। তাহলে দেখো এখানে কি গ এর পর সরেয়া, তারপরে কি অনুস্বার, আর এখানে কি এখানে সরেয়া প্লাস চন্দ্রবিন্দু, এই যে চন্দ্রবিন্দু। তাহলে আমরা দেখছি ও এর পরে প্রথমে অনুস্বার আসবে, তারপরে কি তারপরে বিসর্গ আসবে, তারপর চন্দ্রবিন্দু আসবে। তাহলে ঠিক আছে কি এখানে অনুস্বার আসছে, অনুস্বার আসছে, তারপরে চন্দ্রবিন্দু আসছে। আর এখানে গাঙের পরে কি সরেয়ার পরে কি আসছে, উঙু আসছে। আর আমরা জানি যে অনুস্বর এবং চন্দ্রবিন্দুর আরো অনেক পরে কি উঙ্গ, তাহলে কি এটার অবস্থান, এটার অবস্থান, এটার অবস্থান, এটার অবস্থান, এটার অবস্থান, এই চারটার অবস্থানই আবিধানিক ক্রম অনুযায়ী সঠিক। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা জানো? আচ্ছা, এখন তোমরা সবাই এটার উত্তর করো। আজকে মনে হচ্ছে গরম বেশি লাগছে। ক্লিয়ার? হ্যাঁ, মিফতাহুল জান্নাত ক্লিয়ার। তাহলে কিভাবে তোমরা ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করাটাই মেইন। আর ক খ তো সবাই জানে যে ক খ, ক আগে আসে, খ পরে আসে, ও এর পরে আসবে অনুস্বার, তারপরে আসবে চন্দ্রবিন্দু, বিসর্গ, তারপর আসবে চন্দ্রবিন্দু, ঠিক আছে। তারপর ক এর পর যুক্ত খ আসবে, ত এর পর খণ্ডক ত আসবে, ডয়বিন্দু এর পর ঢয়বিন্দু আসবে, ড এর পর ঢ আসবে, ঠিক আছে। এইগুলো তোমরা পারবে, জ এর পর উন্তস্ত আসবে, এইগুলো তোমরা পারবে। কিন্তু ভেঙে ভেঙে কিভাবে উত্তর করতে হয় এইটুকু মাথায় রাখতে পারলে তোমরা অ্যান্সার করতে পারবে। অনেক কঠিন, যতটা সহজ ভেবেছিলাম ততটাও না। বৃষ্টিচন্দ্র আসলে কঠিন লাগবে যদি তুমি না ভাঙতে পারো, তোমাকে ভাঙা শিখতে হবে। বৃষ্টিচন্দ্র তোমাকে ভাঙা শিখতে হবে, তুমি যদি ভাঙতে পারো তাহলে তোমাকে কঠিন মনে হবে। ভাঙতে পারলেই কঠিন, বিষয়টা কঠিন আছে, কিন্তু যদি যে ভাঙতে পারবে তার কাছে এটা কঠিন লাগবে না। এই প্রশ্ন অনেকেই ছেড়ে আসে, আমি বলছি যে এই প্রশ্ন খুবই সহজ আবার খুবই কঠিন। আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, অনেকে আছে এগুলো ভাঙতে পারে না জন্য আইডেন্টিফাই করতে পারে না। বিশ্বাস করো আমাদের সময় এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম টাইপ থেকে একটা প্রশ্ন আসছিল আমাদের, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই এই প্রশ্ন আসছিল এই টপিক থেকে, ঠিক আছে। আমি কিন্তু খুবই সহজে উত্তর করেছিলাম, কারণ আমি ভাঙতে পারি, ভাঙতে শিখেছিলাম কীভাবে ভাঙতে হয়। তো তোমরা যদি ভাঙতে পারো তোমাদের জাহাঙ্গীরনগরে এইসব টাইপের প্রশ্ন আসতে পারে, রাজশাহীতে বিগত বছরে আসছে, এই বছরে যে আসবে না এই কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় তোমার ভাঙা লাগবে না, অনেকে বলছো ভাঙতে সময় লাগে, যখন তুমি প্র্যাকটিস করতে করতে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে না, তুমি ভাঙাও লাগবে না, তুমি তোমার চোখ দিয়ে তুমি বাই করতে পারবো যে এখানে এটা আগে হবে এটা পরে হবে, চোখ দিয়ে বের করতে পারবে। তোমরা নতুন জন্য আমি অনেক কিছু ভেঙে দিলাম, তাছাড়া তুমি চোখ দিয়ে পড়েই বুঝতে পারবো যে না এখানে তো রস্যই আগে হবে, তারপরে হচ্ছে রি হবে, রি আগে দেওয়া রয়েছে, তাহলে তো এখানে ভুল, এটা রি তো আগে হবে না, আগে রস্যই কার হবে, ঠিক আছে। এইটুকু বুঝতে পারলেই হবে। আদ্র বিশ্বাস বলছো আমাদেরও আসছিল ভাইয়া, তো ঠিক আছে সবারই আসে, তো এটার উত্তর করো সবাই। 4-এর এ বলছো অনেকে, 4-এর এ নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা। এখানে কি এখানে হচ্ছে কি সবাই খেয়াল করো, এখানে সবাই খেয়াল করো, এখানে প্রত্যেকটাই কি নি প্লাস দোষ। দেখো নি প্লাস দ্বন্দ্ব, দ্বন্দ্ব, তারপর দেখো নি প্লাস কি আছে ওটাতে, দ্বিধা, দ্বিধা।
এগুলো সবগুলোই কি বিসর্গ সন্ধি, এই তিনটাই বিসর্গ সন্ধি। তো আমরা এটা কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা কিভাবে বাই করব, এটা বের করব এই তিনটা দোষ, দ্বন্দ্ব এবং দ্বিধা। দোষ, দ্বন্দ্ব এবং দ্বিধা কোনটা, দোষ, দ্বন্দ্ব এবং দ্বিধা কোনটা আবিধানিক ক্রম অনুযায়ী আগে আসবে এটা বের করতে পারলে এটার উত্তর বের করতে হবে। তো ঠিক আছে, সবাই খেয়াল করো জায়গা কোথায়। দেখো দোষ, দোষ, তারপরে কি দ্বন্দ্ব, তারপরে দ্বিধা, দ্বিধা। দেখো দোষে কি আছে, দ প্লাস ওকার, তারপরে আছে দেখো দ প্লাস ব ফলা। সবাই খেয়াল করো, দ প্লাস ব ফলা। তাহলে দেখো দ প্লাস ওকার, দ প্লাস ওকার, ঠিক আছে। দ প্লাস ওকার আমরা কি জানি, ওকার আগে আসবে না ব ফলা আগে আসবে, সবাই জানো তো ওকার আগে আসবে, তারপরে কি আসবে ব ফলা আসবে, ঠিক আছে। ওকার আগে আসে কারণ ও স্বরধ্বনিতে বিদ্যমান, আর ব ফলা কোথায় বিদ্যমান, ব্যঞ্জন বর্ণতে, তাহলে স্বরেও আগে আসবে, তাহলে কি দোষ, দোষ এটা সঠিক। এখন আমরা নির্ধারণ করব দ্বন্দ্ব এবং দ্বিধা, দ্বন্দ্ব এবং দ্বিধার মধ্যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। এখন ভাই বলতেছে ভাই এখানে তো দয়ে ব এবং এখানেও তো দয়ে ব আছে, তাহলে তো আমরা দেখতেছি দ প্লাস ব ফলা, দ প্লাস ব ফলা, দুইটা বর্ণ আমরা সেম পেয়ে গেছি। এখন আমাদের কি তৃতীয় বর্ণতে যেতে হবে, তাহলে দেখো তৃতীয় বর্ণতে যাবো এখন। দেখো দ্বন্দ্ব, তারপরে দ্বিধা, দ্বিধা। তাহলে দ্বন্দ্বতে দেখো, দ্বন্দ্বতে দ প্লাস ব ফলা, আর আমরা বলছি যে তার সাথে কি থাকে, স্বরেও থাকে। আর এখানে দেখো দ প্লাস ব ফলা, তারপরে এই যে রস্বইকার, এই যে রস্বইকার, রস্বইকার। তাহলে দেখছি এখানে স্বরেও আছে এখানে রস্বই আছে, আর আমরা জানি স্বরেও আগে আগে বসে, রস্বই কি বলে পরে থাকে। তাহলে কি, তাহলে কি প্রথমে দোষ আসবে, তারপরে কি দ্বন্দ্ব আসবে, তারপরে দ্বিধা আসবে। তাহলে দোষ, তারপর কি দ্বন্দ্ব, তারপর দ্বিধা। তাহলে এটার উত্তর হবে কি, ক নাম্বার উত্তর হবে। পাঁচের দ্বন্দ্ব, নির্দ্বন্দ্ব, দ্বিধা। উত্তর কি ভুল আছে কোনো, সবাই জানো তো। সবাই জানো, অনেকে অনেকে ডি উত্তর করছো, অনেকে বলছো ভাই ডি হবে। দেখি কি কে বলছো, ও তোমরা পাঁচের ডি বলছো, আমি বলছি চারের, চারের ডি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা এটা হবে। তাহলে সবাই কি ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এখন দেখো এখানে প্রশ্ন কি আসছে, দেখো প্রশ্ন আছে পাঁচে কি অভিধানে কোন শব্দটি আগে বসে, পাঁচের ডি হবে। চৈতি বলছো পাঁচের ডি, সবাই বলছো পাঁচের ডি। তাহলে দেখো পাঁচের কি হবে ডি, পাঁচের কি ডি, চারটে। ঠিক আছে, আমি আর ভেঙে দেখালাম না, তোমাদেরকে অনেকগুলো ভেঙে দেখিয়েছি, তো আমি আর ভেঙে দেখাতে গেলাম না। ঠিক আছে, তারপর দেখো এখানে বলছে বাংলা অভিধানে যুক্ত খ এর অবস্থান কোথায়, যুক্ত খ এর অবস্থান আমরা কিন্তু পড়াইছি। যুক্ত খ এর অবস্থান কোথায়, ক এর পরে। অনুসার অবস্থান কোথায়, ও এর পরে। ঠিক আছে, উন্তস্জর অবস্থান কোথায়, উন্তস্জর অবস্থা জ এর পরে, উন্তস্জ। ঠিক আছে, এই অবস্থান। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে ক এর পরে, ক এর পরে। 6-এর 4, হ্যাঁ 6-এর 4 হবে। দেখো একইভাবে খেয়াল করো, এখানে বলছে অভিধান অনুক্রমে ও এর অবস্থা এরপরে কোনটি আসে। সবাই এটার উত্তর করো।
7 নম্বর উত্তর করো, এটা উত্তর করো। নাজনীন সুলতানা বলছো 7-এর এ, 7-এর সি। নীলসুখ অর্পা বলছো 7-এর সি। 7-এর সি বলছো আয়েশা খাতুন। জাকিয়া সুলতানা সাথী 7-এর 3 বলছো। উদ্ভাসে থেকে আমিও ভাবতাম সবাই পারে, আমি পারি না, আমি আসলেই পারি না। কেউ যদি না পারো আমাকে ফোন দিও, তাহলে আমি তোমাদেরকে বুঝাই দেবো। এত এত যদি ভেঙে না বুঝতে পারো আমাকে ফোন দিও। আচ্ছা, 7-এর সি বলছো। আমরা জানি যে ও এর পরে কি আসে, ও এর পরে আসে অনুস্বার, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু। দেখছো প্রশ্ন কিন্তু চলে আসতে পারে অনুস্বার, অনুস্বারের পরে কি বলবে, অনুস্বারের পরে কি আসে অভিধানে, অনুস্বারের পরে কি আসে বিসর্গ, চন্দ্রবিন্দুর আগে কি বসে, আগে কি আসে, চন্দ্রবিন্দুর আগে বিসর্গ আসে, তাহলে এটার উত্তর কি হবে, অনুস্বার। এই পর্যন্ত, এই পর্যন্ত অভিযানিক ক্রম তোমাদের এই টাইপের প্রশ্ন ছাড়া আর প্রশ্ন কোনো আসবে না। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জানাও। তারপরে আমরা আজকে দ্বিতীয় টপিক অনুসর্গতে ঢুকবো, এবং অনুসর্গ ইনশাল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করব। মেইন বিষয় ভাঙতে পারলে হবে। আর এরকম যদি এক কথার প্রশ্ন আসে তোমরা তো ইজিলি পেরে দেবা, এক কথার প্রশ্ন আসলে ইজিলি পেরে দেবা। কিন্তু যদি 3-4টা ভাঙা, 3টা ভাঙার পর যদি উত্তর বের করতে হয় তখন তোমাদেরকে একটু ব্রেন খাটাতে হবে। আর ব্রেন যার শার্প তার মানে ভাঙতেই হবে না, সে দেখেই বের করতে পারবে। যদি যার ব্রেন শার্প আছে, সবার ব্রেন তো শার্প না, যাদের ব্রেন শার্প না তাদেরকে একটু লিখে লিখে ভেঙে ভেঙে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নীলসুখ অর্প সবাই ক্লিয়ার। দেখো আমরা দেখবো অনুসর্গ, অনুসর্গ সবাই দেখো খেয়াল করো। অনুসর্গ, অনুসর্গের অপর নাম হচ্ছে কর্ম প্রবচনীয় শব্দ। অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয়, প্রবচনীয় শব্দ। এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমাদের অনুসর্গ না দিয়ে কর্ম প্রবচনীয় দিয়ে প্রশ্ন আসতে পারে। তো এটা মাথায় রাখবা যে অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয় শব্দ। ঠিক আছে, দেখো এখন এখন তোমাদেরকে মাথায় রাখতে হবে অনুসর্গের বেসিক বিষয়। বেসিক বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, আবার হচ্ছে ডিটেল থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে অনুসর্গ কি মেইনলি একটা অব্যয়। দেখো এখানে কি বলছে, বাংলা ভাষায় যে অব্যয়, অব্যয় মানে কি, অব্যয় মানে যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যার কোনো বিভিন্ন রকমের ফর্ম হয় না, অব্যয়। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, প্রথম 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 বিষয় কি, একটা হচ্ছে সে অনুসর্গ হচ্ছে অব্যয়, দ্বিতীয়টা কি, একটা হচ্ছে স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলি। তাহলে কি একটা স্বাধীনভাবে বসবে, আর একটা কি কখনো শব্দ বিভক্তির নয়, শব্দ বিভক্তির নয়। শব্দ বিভক্তি কেমন, শব্দ বিভক্তি কি, যেমন দ্বারা, দ্বারা, দিয়ে, এইগুলো হচ্ছে কি শব্দ বিভক্তি। আর কি স্বাধীনভাবে কোনটা, স্বাধীনভাবে দেখো, এই দেখো স্বাধীনভাবে, এই যে বদলে, বদলে এটা হচ্ছে স্বাধীনভাবে, অর্থাৎ বদলে স্বাধীনভাবে। আর দ্বারা দিয়ে এটা কি শব্দ বিভক্তি, শব্দ বিভক্তি। ঠিক আছে, তাহলে কি অনুসর্গের বেসিক কনসেপ্ট হচ্ছে, অনুসর্গ হচ্ছে মেইনলি একটা অব্যয় যা এক স্বাধীনভাবে বসে, দুই শব্দ বিভক্তির ন্যায় বসে। ঠিক আছে, এই দুটো বিষয় ক্লিয়ার। আচ্ছা দেখো অনুসর্গর ভাঙলে আমরা দেখতে পাই অনুসর্গ, অনু প্লাস স্বর্গ, এটা কি সন্ধিতে, এটা কি অনু প্লাস সৃজ প্লাস স্বরেয়, এটা হচ্ছে প্রত্যয়তে। এবং এটা কি প্রত্যয়, সবাই খেয়াল করো, এটা কি প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা দেখো এখন কি বলছে 3 নাম্বার, দেখো 3 নাম্বার হচ্ছে অনুসর্গের কি আছে, অর্থবাচকতা আছে। অর্থবাচকতা নির্দিষ্ট অর্থ আছে, অনুসর্গের নির্দিষ্ট অর্থ আছে। অনুসর্গ কাউকে ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, এখানে বলছি অনুসর্গের অর্থবাচকতা, এখানে অর্থ হবে, অর্থবাচকতা আছে, এবং শব্দের পরে বা শেষে বা প্রতিপাদিকের পরে। আমরা সবাই কিন্তু এর আগে পড়ছি বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে, বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে। তাহলে বলছে কি যে উপসর্গের অর্থবাচকতা আছে শব্দের আগে বা পরে বা প্রতিপাদিকের পরে বসে। শব্দের আগে বসতে পারে, পরে বসতে পারে, প্রতিপাদিকের পরে বসতে পারে। তারপর কি বলছে, কে এবং র বিভক্তির পরে বসে।
তাহলে শব্দের আগে বসতে পারে, পরে বসতে পারে, প্রতিপাদিকের পরে বসতে পারে কে এবং বিভক্তি, বিভক্তির পরে বসে। এইটুকু হচ্ছে আমাদের অনুসর্গের বেসিক কনসেপ্ট। এগুলো হচ্ছে আমাদের অনুসর্গের বেসিক কনসেপ্ট, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো তারপরে দেখো এখানে যেটা হচ্ছে অনুসর্গ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্রিয়াজাত, একটা হচ্ছে সাধারণ। এটা মুখস্থ করার কিছু বিষয় না, এটা মুখস্থ করতে হবে না, গুরুত্বপূর্ণ না। একটা হচ্ছে কি ক্রিয়াজাত, অর্থাৎ ক্রিয়া বোঝায়, যেমন করে, থেকে, দিয়ে, ধরে, বলে। আর একটা সাধারণ, উপরে, কাছে, জন্য, দ্বারা, বন। এগুলো হচ্ছে একটা ক্রিয়াজাত, একটা সাধারণ। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে না। আর এখানে যেটা দেখছো প্রচলিত অনুসর্গ, সবাই এখন খেয়াল করো, আমরা এখন অনুসর্গের যেখান থেকে প্রশ্ন আসতে পারে এই জায়গায় চলে আসছি। ঠিক আছে, সবাই খেয়াল করো, সেটা হচ্ছে প্রচলিত অনুসর্গ থেকে প্রশ্ন আসতে পারে। ধরো এখানে বললো শনে, একটা বাক্যে শনে আসে, শনে আসে, এটা প্রশ্ন দিয়ে বলবে, শনে দিয়ে প্রশ্ন তোমাদেরকে শনে দিয়ে বলবে এটি কি। ওখানে উপসর্গ লেখা থাকবে, ওখানে বিভিন্ন রকম ব্যাকরণিক শব্দ চিহ্ন থাকবে, থাকতে পারে বিশেষণ, অব্যয়, সাথে অনুসর্গ থাকবে। তাহলে শনে কি হবে? অনুসর্গ। তো তোমাদের এখানে যে দেখছো প্রতি, বিনা, শনে, বিহনে, সহ, অবধি, পর, হেতু, মধ্যে, মাঝে, পরে, থেকে, ভিন্ন, অপর, জন্য, জন্যে, বই, ব্যতীত, অপেক্ষা, তরে, সাথে, কর্তৃক, সঙ্গে, হইতে, পর্যন্ত, সহকারে, পানে, দ্বারা, পাছে, হতে, ভিতর, মাঝারে, চেয়ে, অধিক, পক্ষে, নামে, মতো, নিকট, দিয়া, দিয়ে। এইগুলো হচ্ছে অনুসর্গ। আমি তোমাদেরকে বলছি না এগুলো মুখস্থ করতে হবে, এগুলো শুধু পড়তে হবে, 2বার 3বার পড়বা, যে মাথায় রাখবা যে এগুলো অনুসর্গ, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, মুখস্থ করতে হবে না। তাহলে কি উপরে, নিচে, বদলে, দরুন, কারণে, অভিমুখে, এগুলো হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুসর্গ। তো প্রশ্ন আসতে পারে ডিরেক্ট, একটা বাক্যের মধ্যে আছে আমি 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 কি আমি বাসার অভিমুখে রওনা দিলাম, তো তো এটা লিখে প্রশ্ন আসতে পারে এখানে অভিমুখে কি, প্রশ্ন আসতে পারে এখানে অভিমুখে কি। তাহলে তখন উত্তর করতে হবে অভিমুখে হচ্ছে একটি কি, অভিমুখে একটি অনুসর্গ। আচ্ছা দেখো, এখন আমরা দেখব অনুসর্গ। তো আমরা বুঝলাম কোনটা অনুসর্গ কোনটা, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। প্রশ্ন আসবে অনুসর্গ কোন অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন যদি সহজ করে বলবে বদলে, আমি ভাতের বদলে রুটি খাই, এখানে বদলে কি, উত্তর হবে কি অনুসর্গ। কিন্তু ভাতের বদলে, এখানে বদলে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যে, এভাবে প্রশ্ন আসতে পারে। বাক্যে বদলে কি অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এখন দেখব গুরুত্বপূর্ণ কিছু অনুসর্গ বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, গুরুত্বপূর্ণ কিছু অনুসর্গ বাক্যে কিভাবে কি অর্থে ব্যবহৃত হয়, এগুলো আমরা মাথায় রাখবো, এবং এগুলো থেকে যদি কঠিন প্রশ্ন করে এগুলো থেকে করতে পারে। ঠিক আছে, তো দেখো খেয়াল করো, এখানে সহ একটা অনুসর্গ, সহগামিতা অর্থে ব্যবহার হয় কোথায়, যদি লেখা হয় তিনি পুত্র সহ উপস্থিত হলেন, যদি লেখা হয় তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তখন এখানে সহ হচ্ছে, তাহলে এখানে সহ কি, সহগামিতা অর্থে, সহগামিতা মানে হচ্ছে সঙ্গে, সহগামিতা অর্থে অর্থাৎ সঙ্গে। প্রশ্নে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, এখানে সহ কি অর্থে ব্যবহৃত হয়েছে, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে সহ এখানে সহগামিতা অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এখানকার এখানে যেগুলো আমি দিয়েছি অনুসর্গের অর্থগুলো, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসতে পারে। এখন দেখো পরে, দেখো পরে দুইটা অর্থে ব্যবহৃত হতো, পরে একটা হচ্ছে স্বল্প বিরতি, একটা দীর্ঘ বিরতি। পরে বিষয়টা দুইটা অর্থে ব্যবহৃত হচ্ছে, একটা স্বল্প বিরতি, একটা দীর্ঘ বিরতি। দেখো শরতের পরে আসে বসন্ত, শরতের পরে, এখন বলো শরৎ একটা ঋতু পার হতে অনেক সময় লাগে না, ঋতু পার হতে কিন্তু অনেক সময় দরকার হয়। তাহলে শরতের পরে বসন্ত আসে, তাহলে শরৎ শেষ হতে তো অনেক সময় দরকার, তারপর না বসন্ত আসবে, তাহলে এটা কি, এটা হচ্ছে দীর্ঘ বিরতি। আর যদি আমি বলি আমি ক্লাস শেষে বাসায় যাব, ক্লাসের পরে বাসায় যাব, তাহলে ক্লাসের পরে বাসায় যাওয়া কি, খুবই স্বল্প সময়, ক্লাস শেষ হতে 20 মিনিট সময় লাগবে, তারপরে আমি বাসায় যাবো, তাহলে এটা কি স্বল্প সময়। তো প্রশ্ন এভাবে আসতে পারে, শরতের পরে আসে বসন্ত, এখানে পরে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কি অর্থে, দীর্ঘ বিরতি অর্থে, দীর্ঘ বিরতি অর্থে ব্যবহৃত হয়েছে। সবাই খেয়াল করো, আমরা গুরুত্বপূর্ণ বিষয় পড়ছি।
আচ্ছা, তারপর দেখো হচ্ছে এখানে বলছে মাঝারে। তাহলে আমরা একটা বললাম দীর্ঘ বিরতি এবং স্বল্প বিরতি, আমরা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বললাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মাঝারে, খুবই গুরুত্বপূর্ণ। মাঝারে বলছে আছো তুমি প্রভু জগৎ মাঝারে। ব্যক্তি, ব্যক্তি মানে সব জায়গায় বিদ্যমান। আমরা জানি না যে যে প্রভু সব জায়গায় বিদ্যমান, তো সব জায়গায় বিদ্যমান, তো ব্যক্তি মানে সব জায়গায় বিদ্যমান। তাহলে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে হচ্ছে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর দেখো হেতু, হেতু বা জন্য, হেতু বা জন্য অনুসর্গ নিমিত্ত অর্থে। আমরা সম্প্রদানের চতুর্থতে দেখেছি না, সম্প্রদান চতুর্থে কি দেখছি, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়। এই সেই নিমিত্ত, নিমিত্ত মানে প্রায় জন্য, নিমিত্ত, তাহলে জন্য এবং হেতু এটা কি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন কি হেতু বা জন্য এসেছো তুমি, আমি যদি বলি কি হেতু বা কি জন্য এসেছো তুমি, কহ বিস্তারিয়া। বিস্তারিয়া মানে হচ্ছে খুলে বা ডিটেইল বলো, তাহলে হেতু এবং জন্য নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর দেখো শোনে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এর আগে। শোনে, শোনে অর্থাৎ বিরুদ্ধগামিতা, বিরুদ্ধগামিতা। দংশন ক্ষত শোন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ শোনে, এটা মাথায় রাখবা। শোনে কি হবে, বিরুদ্ধ গামিতা অর্থে শোনে ব্যবহৃত হয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ। একইভাবে আমরা দেখবো বিহনে, বিহনে অনেক উপসর্গ যেগুলো আছে আমি সবগুলো এখানে নিয়ে আসি না, স্লাইডে নিয়ে আসি না, কারণ যেগুলো অন্যান্য আছে ওইগুলো তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। যেগুলো আইডেন্টিফাই করা মুশকিল ওইগুলো আমি শুধু স্লাইডে নিয়ে এসেছি, ঠিক আছে। যেমন হচ্ছে বিহনে, বিহনে মানে ব্যতীত। উদ্যম উদ্যম বিহনে, উদ্যম বিহনে কার পুরে মনোরথ, বিহনে অর্থাৎ ব্যতীত মানে বাদে। তাহলে বিহনও কি অর্থে ব্যবহৃত হয়, ব্যতীত অর্থে ব্যবহৃত হয়। তারপর দেখো হচ্ছে মাঝে, মাঝেও গুরুত্বপূর্ণ। দেখো মাসে কি, মাসে মাঝে হচ্ছে ঐক্যদেশিক, একদেশিক, একদেশিক অর্থে মাঝে ব্যবহৃত হয়। যেমন এই দেশের মাঝে একদিন সব ছিল, তাহলে এই দেশের মাঝে একদিন সব ছিল, এটা কি এখানকার যে মাঝে এটা ঐক্যদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু বোঝাই যায় এই দেশের মাঝে একটা দেশের ঐক্যদেশিক অর্থে, ঠিক আছে। একইভাবে দেখো, একইভাবে দেখো বিনা, বিনা দেখো, বিনা এখানে ব্যতিরেকে বা ছাড়া এই অর্থে ব্যবহৃত হয়, বিনা ব্যতিরেকে বা ছাড়া অর্থে ব্যবহৃত হয়। একইভাবে দেখো এখন বলছে উদ্যম বিহনে কার পুরে মনোরথ। বিনা কি এর আগেও দেখলাম না, বিনা দেখিনি। তাহলে বিনা ব্যতিরেকে অর্থে এখান থেকেই প্রশ্ন আসতে পারে যে উদ্যম বিনা, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। তাহলে এখানে বিহনে, তাই এখানে কি বিহনে হবে সম্ভবত, বিহন, বিহন। এখানে বিহনে কি ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে উদ্যম বিহনে কার পুরে মনোরথ, এখানে বিহনে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু যে উদাহরণ ছিল ওইগুলো আমি নিয়ে আসছি, তো এইগুলো পড়লেই মোটামুটি তোমাদের হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে। তারপরে এখানে একটা বিষয় অতিরিক্ত তথ্য, বনাম একটি ফার্সি অনুসর্গ, বনাম একটি ফার্সি অনুসর্গ। এখান থেকে প্রশ্ন আসছে, এই জন্য এই টপিকটা এটা মাথায় রাখতে হবে যে বনাম একটি ফার্সি উপসর্গ। এখন আমরা প্র্যাকটিসে চলে আসছি, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একের ডি, একের ডি, একের ডি করছো সবাই। কে বলছো, নাজমিম সুলতানা বলছো একের ডি, নুসরাত জাহান সাথী বলছো একের ডি, নিজাম বলছো একের ডি, তারপরে হচ্ছে জান্নাত বলছো, জান্নাত 49 পেয়েছো, কনগ্রাচুলেশন। এবং তোমার ধারাবাহিকতা বজায় রাখো, ইনশাল্লাহ তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে, একটা রিনোয়ার্ড সাবজেক্টে, রিনোয়ার্ড ইউনিভার্সিটিতে রিনোয়ার্ড একটা ক্যাম্পাসে চান্স পেতে পারবা যদি তোমার ধারাবাহিকতা, ইফ, যদি, কন্ডিশনাল সেন্টেন্স, ইফ, যদি। আচ্ছা, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। বৃষ্টিচন্দ্র বলছো এখানে বলছে কোনটি অনুসর্গ নয়, কোনটি অনুসর্গ নয়, অপেক্ষা অনুসর্গ, থেকে অনুসর্গ, চেয়ে অনুসর্গ, খাওয়া, খাওয়া তো অনুসর্গ নয়। এই দেখো এখানে প্রশ্ন আসছে, এই ধন সম্পদ তোমার জন্য, তাহলে এখানে জন্য কি অর্থে ব্যবহৃত হচ্ছে, দেখো এখানে এটা কি জাহাঙ্গীরনগরে আসছে, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে আসছে মানে রাজশাহী কি আসতে পারে, রাজশাহীও আসতে পারে, সব বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ।
জাকিয়া তাসনিম সাথী ভাইয়া, কি বলো, কি সমস্যা? তাহলে আমরা কি দেখছি এখানে, এই ধন সম্পদ তোমার জন্য, এখানকার জন্য বাক্যটিতে জন্য অনুসর্গতে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমি বলেছি তোমাদের প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক থেকে যে অনুসর্গ কি, অনুসর্গ একটা অব্যয়, কোথায় বসে, আগে পরে, তারপরে কি প্রতিপাদকের পরে, রে এবং র বিভক্তির পরে বসে। এটা হচ্ছে জ্ঞানমূলক। 2 আসতে পারে কোনটি অনুসর্গ, বাক্যে দিয়ে বলবে কোনটি অনুসর্গ। 3 আসতে পারে এই অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। 3, এই 3 ভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের অনুসর্গ থেকে। তাহলে হচ্ছে 2-এর সি বলছো, আমি বলছি জন্য এবং হেতু। জন্য এবং হেতু কি অর্থে ব্যবহৃত হয়? নিমিত্ত অর্থে। তাহলে এখানে নিমিত্ত বা এখানে হেতু, হেতু এগুলো সেম, এগুলো কি সেম, হেতু সেম, ঠিক আছে। আচ্ছা, নিম্নোক্ত নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়মে প্রয়োগ? এই দুইটা প্রশ্নই জাহাঙ্গীরনগর জিউতে আসছিল, দুইটা প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসছিল। তো কি বলছে এখানে, নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে? নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে? এখানে প্রথমেই বলছে ক নম্বরে উপসর্গে নিজস্ব অর্থ আছে, উপসর্গে। তারপর বলছে অনুসর্গে নিজস্ব অর্থ আছে, বিভক্তি নিজস্ব অর্থ আছে, অনুসর্গ এবং বিভক্তির একই অর্থে ব্যবহৃত হয় না। উত্তর কি হবে? আমরা সকলেই জানি উপসর্গের নিজস্ব অর্থ নাই। তারপর কি বলছে, বিভক্তি নিজস্ব অর্থ নাই। তারপর বলছে অনুসর্গ এবং বিভক্তি, অনুসর্গ এক অর্থে ব্যবহৃত হয়, বিভক্তি আর এক অর্থে ব্যবহৃত হয়। তাহলে কি হবে? তাহলে এটা এটা হবে না, এটা হবে না, এটা হবে না, উত্তর হবে এটা। 2-এ তাহিয়া বলছো, 2-এর দি তাহিয়া, তাহিয়া নামে 2টা মেয়েকে তোমাদের 2জনকে দেখছি, নাদিরা তুন নাইম তাহিয়া এবং তাহিয়া বিনতে মাহমুদ। ভালো, তোমরা তো একজন তৌসিদ, তারপরে কি টিস্যু, তারপরে তাহিয়া, ভালো দেখছি, ঠিক আছে। তাহলে 3 নম্বর দেখো, সবাই 3 নম্বর দেখো, নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে? ঠিক নিয়ম প্রকাশ করে, নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে? এখন বাক্যগুলো দেখো, শব্দের আগে অনুসর্গ যুক্ত হয়, তারপরে অনুসর্গ অব্যয় জাতীয় পদ, তারপর বলছে শুধু পদ ও ধ্বনিযুক্ত শব্দ হিসেবে ব্যবহৃত হয়, তারপর বলছে অনুসর্গ কেবল ভবিষ্যৎ অতীত কালে ব্যবহৃত হয়। অ্যান্সার করো। তিনের 2 বলছো অনেকে, দেখি দেখো, সবাই খেয়াল করো। তাহলে এখানে বলছে অনুসর্গ শব্দের আগে যুক্ত হয়, তারপর বলছে অব্যয় জাতীয় পদ, তারপর অনুজ্ঞা কেবল ভবিষ্যৎ অতীতকালে ব্যবহৃত হয় না, অনুজ্ঞা ভবিষ্যৎকাল এবং অতীতকালে না, অনুজ্ঞা বর্তমানকালে ব্যবহৃত হয়। অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে বলছি, আমি তোমাকে বলছি তাহিয়া তুমি এই কাজটি করো, আমি বলছি কি তোষি তুমি এই কাজটি করো, তাহলে কি বর্তমানে বলছি না? এটা কিন্তু বর্তমানে বলছি, এটাই হচ্ছে অনুজ্ঞা। তাহলে এটা কি বর্তমানে অনুজ্ঞা? তাহলে এটা কি হবে না। তারপর বলছে শুধু পদ ও ধ্বনি বিরক্ত শব্দ হিসেবে ব্যবহৃত হয় না, হবে না। তারপর হচ্ছে অনুজ্ঞা অনুসর্গ অব্যয় জাতীয় পদ, তারপর হচ্ছে অব্যয় জাতীয় পদ, আমরা কিন্তু দেখছি এটা অব্যয় জাতীয় পদ। আচ্ছা, তারপর দেখো, সবাই উত্তর করো। চৈতি সাহা কি হতাশ হয়েছে? তোমার নাম না বললে কি তুমি ভালো কিছু করতে পারবে না? তাহলে কি আমরা দেখছি অনুসর্গ কি, অনুসর্গ কি, অনুসর্গ কি, আমাদের প্রশ্নে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি করতে হবে। এই দেখো প্রশ্ন আছে, শরতের পরে আসে বসন্ত, তাহলে পর এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা কিন্তু বলছি পর, একটা শরতের পরে আসে বসন্ত, আর একটা হচ্ছে কি বলেছি আমরা, যে আমি ক্লাসের পরে বাসায় যাব, তো এটা একটা হচ্ছে স্বল্প আর একটা হচ্ছে দীর্ঘ। তাহলে কি দেখছি শরতের পর আসে বসন্ত, তাহলে এটা কি হচ্ছে দীর্ঘ বিরতি, স্বল্প বিরতি না, বিরতি তো
দেখছো এখানে বিরতি বলছে। তোমাদের প্রশ্ন দেখবে, প্রশ্নের মধ্যে 4টা অপশনের মধ্যে দেখবে 2টা অপশন সেম, কিন্তু তোমাকে দ্য অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে ভালো অ্যান্সার যেটা সেটা উত্তর করতে। বিরতি কিন্তু অ্যান্সার হতে পারে, কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে কিন্তু দীর্ঘ এবং স্বল্প দেওয়া আছে। বিরতিকেও আরও ডিফাইন করা হয়েছে, বিরতিকেও আরও এক্স্যাক্টলি ডিফাইন করা হয়েছে। তাহলে যেটা এক্স্যাক্টলি ডিফাইন করা হয়েছে আমাদের সেই উত্তর করতে হবে। তাহলে এখানে কি হবে, দীর্ঘ বিরতি। তারপর বলছে কি হেতু, এসেছো তুমি কহ বিস্তারিয়ে, হেতু। এই যে হেতু অনুসঙ্গতে কি অর্থ হয়েছে, আমরা একটা কি দেখছি, কি হেতু এবং জন্য কি অবস্থায় ব্যবহৃত হয়, নিমিত্ত অর্থে। তারপর দেখো 5 নাম্বার দেখো, এই দেশের মাঝে একদিন সব ছিল। এই যে এই দেশের মাঝে একদিন সব ছিল তোমাদেরকে আমি দেখাই দিছি কিন্তু। তাহলে এখানে কি একটা বলছে সর্বত্র, এটা হবে না, মধ্যে হবে না, এই দেশের মাঝে একদিন সব ছিল। তাহলে এই যে মাঝে, এটা কি ঐক্যদেশিক অর্থে, ঐক্যদেশিক অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে। 4-এর গ, 4-এর গ কে বললো, তাহিয়া 4-এর গ বলছো, তাহিয়া কি বলছে 4-এর গ, কি হেতু, প্রার্থনা। এটা কি, ইভা মমতা বলছো 4-এর 3, 4-এর 3 কেন, 5-এর 2 বলছো তাহিয়া, 5-এর 2 বলছো তাহিয়া। তাহিয়া উত্তর ভুল করছো কেন, তাহিয়া উত্তর ভুল করছো। সোহাগ সরকার বলছো 5-এর 3, তনিমার 5-এর 3। আচ্ছা দেখো, তাহলে 5-এর কি বলছে, আমরা কিন্তু বলেছিলাম এই দেশের মাঝে একদিন সব ছিল। তাহলে এটা কি ঐক্যদেশিক বা একদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা একটু আগেই দেখলাম। এটা একটু আগে কোথায় দেখলাম, দেখো বহু উদাহরণ আছে, এই দেখো, এই যে ঐক্যদেশিক অর্থে এই দেশের মাঝে একদিন সব ছিল, এই প্রশ্নটাই কিন্তু চলে আসছে। তাহলে আমরা দেখলাম হেতু, হেতু এবং জন্য, এই অনুসর্গগুলো দেখো, অনুসর্গগুলো কি অর্থে ব্যবহৃত হয়, নিমিত্ত অর্থে, নিমিত্ত। 5 নাম্বার দেখো সবাই, 5 নাম্বার দেখো, 5 নাম্বার ঐক্যদেশিক দেখলাম। 6 নাম্বার দেখো, তোমার তরে এনেছি মালা গাথিয়া, তরে। সবাই 6 নাম্বার উত্তর করো। 6-এর ডি, 6-এর ডি বলছো, নেহা বলছো 6-এর 1, তাওসিয়া বলছো 6-এর ডি, তানুশ্রী 6-এর ডি, মিফতাহুল 4-এর ডি, 6-এর ডি। দেখো তোমার তরে, তোমার তরে, 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 দেখো তরে এখানে কি শব্দটি কি অর্থে প্রকাশ করছে, মত হবে না, মধ্যে হবে না, 6-এর ডি, সবাই 6-এর ডি বলতে কি নিমিত্ত অর্থে। এই দেখো গুরুত্বপূর্ণ একটা উদাহরণ চলে আসছি, গুরুত্বপূর্ণ উদাহরণ, দংশন ক্ষত সৈন সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে। এখানে সনে কি শব্দটি কি অর্থে প্রকাশ করেছে, 6-এর ডি, 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 ডি। ঠিক আছে, বুঝতে পারছি, ডি হবে, বুঝতে পারছি, ডি হবে। তাহলে আমরা বলেছি এখানে সনে কি বিরুদ্ধগামিতা অর্থে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি, সঙ্গে অর্থে না, প্রতি অর্থে না, হেতু অর্থে না, বিরুদ্ধগামিতা অর্থে। 8 নম্বর দেখো, বিনে স্বদেশী ভাষা মিটে কি আসে, এখানে বিনে কি অর্থ প্রকাশ করেছে, আমরা কিন্তু দেখছি বিনে স্বদেশী ভাষা বা বিহনে, এগুলো কি অর্থে প্রকাশ হয়েছে, এখানে সঙ্গে অর্থে না, প্রয়োজন অর্থে না। দেখো এখানে কিন্তু বলতেছে বিনে স্বদেশী ভাষা, নিজের দেশের ভাষা ছাড়া কি আমার মিটে কি আশা, মানে নিজের আশা কি মিটে বা নিজের কি ভালো লাগে কাজ করে, এটা মিনিং, মানে যদি তুমি বাক্যর মিনিং বুঝতে পারো তাহলে এমনিতে বুঝতে পারছো এখানে না যে এখানে ছাড়া অর্থে বা ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়েছে। লাস্ট প্রশ্ন দেখো, আছো তুমি প্রভু, প্রশ্ন দেখো সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো এদিকে, আছো এখানে বলছে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, জগৎ মাঝারে। তাহলে আমরা মাঝারে বলছি, আমরা তো বললাম প্রভু, প্রভু কি সর্ব জায়গায় বিরাজমান, তাহলে সর্ব জায়গায় বিরাজমান অর্থে কি হবে, বাইরে তো হবে না, মধ্যে হবে না, সঙ্গে হবে না, কি হবে,
ব্যাপ্তি অর্থে। ঠিক আছে, তাহলে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আজকের ক্লাসে আমরা আর বেশি আগাবো না। তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, অনেকদিন তোমাদের মতামত নেওয়া হয় না। তোমরা তোমাদের মতামত জানাও যে তোমরা তোমাদের ক্লাসগুলো বুঝতে পারছো কিনা। আর আমাকে দেখা যাচ্ছে না, এই জন্য কালোগুলো নিয়ে আসি, এখন আমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, তোমরা মানে পড়াগুলো বুঝে তোমরা তোমাদের ইনপুট অনুযায়ী আউটপুটে ভালো ফলাফল করতে পারছো কিনা এবং আজকের ক্লাস বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বুঝতে না পারলে আমাকে ইনবক্সে জানাবা। আমি অনেক সময় ব্যস্ত থাকি, যারা অনেকে প্রশ্ন করো তাদের উত্তর অনেক সময় আমার দেওয়া হয়ে ওঠে না। অনেক সময় অনেকে প্রশ্নের উত্তর দিই, অনেকে দিতে পারি না সময় স্বল্পতার কারণে। এবং রিসেন্টলি আমি একটু ঘুরতে গিয়েছিলাম, এই জন্য অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি নাই। জি ক্লিয়ার ভাইয়া, 9B হলো না কেন ভাইয়া? 9B জগৎ মাঝারে, আমরা তো বললাম মাঝারে। মাঝারে আমরা কি ব্যাপ্তি অর্থে বলছি? ব্যাপ্তি মানে কি সব জায়গায় সর্ব জায়গায় বিদ্যমান। ঠিক আছে, তা আমরা জানি প্রভু, প্রভু কি সব জায়গায় বিদ্যমান। আমরা বলি না সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। ঠিক আছে, আলফা বলছো ক্লাস বুঝতে পারছো কিন্তু নাম নাম বলছি না। নাম বললে আসলে কি আসা যায়? তোমরা যারা ভালো রেজাল্ট করো বা ভালো নোট নোট শেয়ার করো তাদের নাম আমি এমনিতেই জানি। যারা নোট শেয়ার করো, ভালো নোট করো বা ভালো রেজাল্ট করছো, বা 50-এর মধ্যে 48, 47, 49, 50 পাচ্ছ, 100-এর মধ্যে 90+ পাচ্ছ, ওদের নাম আমি দেখা যাচ্ছে মুখস্থ হয়ে গেছে। এবং যারা খারাপ করছে ওদেরও দেখা যাচ্ছে নাম প্রায় মনে থাকছে যে এরা খারাপ করছে। ঠিক আছে, আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝারে ব্যাপ্তি অর্থেই হয়। আর যারা যারা আজে বাজে মানে কমেন্টে ডিস্টার্ব করবে তাদেরকে বলবা, ভাইয়াদেরকে জানাবে যে ভাইয়ারা ইনারা হচ্ছে ক্লাসের সময় ইনি আসেন যারা ক্লাসের সময় ক্লাস ব্যতীত হুদায় এখানে এসে গল্পের আসর জমায়, যার কারণে যারা ভালো স্টুডেন্ট বা যারা মনোযোগী স্টুডেন্ট, যারা ভালো কিছু করতে চায় তাদের অসুবিধা হয়, এগুলো জানাবে। পার্সোনালি যদি সবার সামনে বলতে না পারো, পার্সোনালি বলবা ভাই এই নামের স্টুডেন্ট AXYZ এরা কি ক্লাসে এসে ডিস্টার্ব করে, এদেরকে ভাই আপনারা রেস্ট্রিকশন দেন বা এদেরকে সতর্ক করেন, না হলে এদেরকে গ্রুপ থেকে বের করে দেন। আমাদের অধিকাংশ আমাদের সব শিক্ষার্থী যে চান্স পাবে তা না, সবাই চান্স পাবে না, 100 জনের 10 জন পাবে, তাও নাও পেতে পারে। ঠিক আছে, সবাই যে চান্স পাবে তা না। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে এই পর্যন্তই। তোমরা তোমাদের যেটা বলেছিলাম, তোমাদের পরীক্ষাগুলো গ্র্যাজুয়ালি হতে থাকবে এবং তোমরা পরীক্ষাগুলো অবশ্যই তোমাদের 100% প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষাতে অংশগ্রহণ করবা এবং পরীক্ষায় ভালো ফলাফল করে তোমরা অবশ্যই গ্রুপে পোস্টগুলো সাবমিট করবে এবং আমাদেরকে দেখাবে যে না ভাই আমাদের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা না গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি। শুধু 30 পাচ্ছ সবসময় এটা তোমাদের এটার মধ্যে কোনো সফলতা নাই। তুমি 30 পেয়েছো, 5 দিন পর তুমি 32 পেয়েছো, এর মধ্যে তোমার সফলতা। ঠিক আছে, এর মধ্যেই তোমার দেখা যাচ্ছে তুমি তোমাকে নিজেকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছো এবং ডেভেলপ করাই প্রয়োজনীয়। সবাই সবাই দেখা যাচ্ছে ভালো স্টুডেন্ট তা না, অনেক স্টুডেন্ট আছে যারা একদম বিগিনার লেভেলে আছে, অনেক আছে মিড লেভেল, আমাদের লো মিডে আছে। তারা ইচ্ছা করলে গ্র্যাজুয়ালি নিজেকে আরও উপর লেভেলে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এবং তুমিই পারবা। শুধু শুধু যে ভালো স্টুডেন্টরা ভালো করতে পারবে তা না। আমার দেখা অনেক বন্ধু ছিল তাই ইংরেজির ইউ পারতো না, দেখা যাচ্ছে বাংলা এইসব কঠিন বিষয় বুঝতো না, কিন্তু অ্যাডমিশনে এসে নিজেকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে করতে সে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবং অহরহ স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট লেভেলে গোল্ডেন A+ পেয়েছে। অহরহ স্টুডেন্ট আছে ফার্স্ট হয়েছে, আমাদের অ্যাডওয়ার্ড কলেজে ফার্স্ট সেকেন্ড হয়েছে, তারাও বিভিন্ন জায়গায় চান্স পায় নাই এবং অহরহ স্টুডেন্ট আছে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে তাই বলে তুমি ভাবলা যে না যে আমি তো ফার্স্ট হতে পারছি না বা আমি ভালো করতে পারতেছি না, যে আমি ভালো চান্স পাবো না তা না। তুমিও চান্স পেতে পারো তোমার কর্মের দ্বারা, তোমার বর্তমান এই 3-4 মাসের পরিশ্রমের দ্বারা। ঠিক আছে, তুমি 3-4 মাসে যা করবা 3-4 মাসের পর তোমার আমলনামা তোমার নিজ হাতেই দেওয়া হবে। ঠিক আছে, তো আমি আর আজকে কথা বলতে চাচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। আসসালামু আলাইকুম।